তাহলে আমরা ক্লাসে চলে আসি। একটা শুরুতেই একটা ভালো কোট লেখা আছে, কোটটা আপনারা রিডিং করবেন। কোটটা খুব ইম্পর্টেন্ট একটা কোট, যদি কেউ পড়তে পারেন একটা ভালো অসাধারণ একটা ফিলিংস পাবেন। এটা আমি পড়ে সময় দিচ্ছি না, আপনি নিজের মতো পড়বেন। আমি পড়াশোনায় যাই। আজকের ক্লাসে আমরা শুরুতে ক্লিফস্টোফেলের এক্সারসাইজ 12 প্রোনাউন নামে যে পয়েন্ট অফ ভিউটা আছে, 20টা কোয়েশ্চেন আছে, এটা দিয়ে আমরা করব। দেখেন শুরুতে লিখে আছে আই গো টু স্কুল উইথ ড্যাশ এভরি ডে। উত্তর কি হবে চিন্তা করতে পারেন, যদি আপনি আগে চিন্তা করছেন ভাই উইথ একটা প্রেপোজিশন তারপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, তাহলে আই গো টু স্কুল উইথ হিম এভরি ডে হওয়া উচিত। তারপর আই সি ড্যাশ, আই সি হার লাগবে, সি যেহেতু ভার অবজেক্টিভ ফর্ম প্রয়োজন, আই সি হার, আমি তারে দেখি এট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে। ইউনিয়নে এট দ্য ইউনিয়ন মানে কোনো একটা লোকেশনের কথা বলছে, এভরি ফ্রাইডে মানে প্রত্যেক শুক্রবারে আমি ইউনিয়নে তারে দেখি, তাহলে আই সি হার। দেন শি স্পিক্স টু অ্যাগেইন টু আজ, আমাদের সাথে কথা বলে প্রতি সকালে, তাহলে টু একটা প্রিপোজিশন তারপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, শি স্পিক্স টু আজ এভরি মর্নিং। দেন ইজেন্ট কি লিখবো ভাই, ইজেন্ট শি লিখবো। আমি বলেছিলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে যদি বাক্যটা শুরু হয় তারপরে কিন্তু সাবজেক্ট লাগবে, সাবজেক্ট মানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। আনসার হবে কি ইজেন্ট শি আ নাইস পারসন। দেন হি ইজ, নিশ্চয়ই বুঝতে পারছি হি ইজ। দেন শি অ্যাগেইন আমরা বুঝতে পারছি শি অ্যান্ড জন লিখবো। দেন ইউর রেকর্ড, দেখেন রেকর্ডটা যেহেতু নাউন আছে আপনি নিশ্চয়ই ইউর রেকর্ড লিখবেন। ইউর রেকর্ড ইজ স্ক্র্যাচড অ্যান্ড মাইন ইজ টু লিখবেন। মাইন মানে কি ভাই, মাইন মানে মাই রেকর্ড, মাই রেকর্ড। তাহলে এই যে ইউর রেকর্ড মানে ইউর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর নাউন আছে। এই মাইন মানে কিন্তু পজিটিভ প্রোনাউন ফর্ম, বলেছিলাম পজিটিভ প্রোনাউনের মধ্যে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মও আছে, একটা নাউনও আছে। মাইন মানে কি মাই রেকর্ড। দেন আই হার্ট ড্যাশ লেগ, লেগ একটা নাউন আছে, তারপরে তার আগে আপনি এটা প্রোনাউন লিখতে চাইলে কেমন প্রোনাউন লিখবেন, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাই না? তাহলে আই হার্ট মাই লেগ। দেন জন বট হিমসেলফ লিখবেন। জন একজন ছেলে যদি দেখি আমরা, হিসসেলফ হয় না এবং হারসেলফ শব্দ লিখতে পারছি না, জন আমরা একজন ছেলেকে রেফার করছে বুঝতে পারছি, ফলে জন বট হিমসেলফ আ নিউ কোট। দেন উই গার্লস, উত্তর হবে কি উই গার্লস আর, এখানে আজ গার্লস আপনি লিখতেই পারবেন না, বাক্যের শুরুতে আজ আমরা লিখিই না, তাহলে উই গার্লস মানে হলো আমাদের মেয়েরা আর গোয়িং ক্যাম্পিং ওভার দ্য উইকেন্ড। ওকে, আমরা মেয়েরা কোন একটা কাজ করতে যাচ্ছি, তাহলে উই গার্লস আমরা মেয়েরা। দেখেন ভাই উত্তরগুলো আপনাদের জন্য একটু বোল্ড করা আছে। আমি এখন চাইবো আপনি আমার সাথে একটু উত্তরটা সহ রিডিং করবেন প্লিজ, কুইক করে আসেন ভাই। আই গো টু স্কুল উইথ হিম এভরি ডে। এবং ট্রাস্ট মি, আমি আবারও বলি, আজকেও আমি কোনো একটা গ্রুপ অফ স্টুডেন্টকে বলেছিলাম ভাই ইংলিশ রিডিং পড়ার হ্যাবিট আপনারে এমন জায়গায় উপকার দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কোনো কোর্স করে এটা বুঝবেন না, মানে কোনো ডিগ্রি কোনো ইউনিভার্সিটি পড়েও এই পয়েন্টটা পাবেন না। যদি আপনি ইংলিশ রিডিং পড়েন আপনার লাইফে যে কোনো একটা ফেজে এসে আপনি উপকারটা পাবেন। মিনস উই শুড গেট রেডি টু হ্যাভ দ্য অপরচুনিটি, মানে অপরচুনিটি ভাই আপনার লাইফে কিন্তু আজীবন আসবে না। আপনাকে যদি রেডি রাখতে পারি, ইফ উই আর রেডি, প্রবাবলি অপরচুনিটি উইল কাম উইদাউট এনি নোটিস। ইফ আই হ্যাভ দ্য স্কিল অর কোয়ালিটি, প্রবাবলি আই ক্যান গ্রেব দ্যাট অপরচুনিটি। হ্যাঁ, আমার কোয়ালিটি নাই, স্কিল নাই, আমি অপরচুনিটি নিতে পারবো না, তখন আমি দোষ দিব দূর বাংলাদেশের দাম নাই। হ্যাঁ, বাংলাদেশের অনেক সমস্যা আছে, বাট স্টিল ভাই আপনার যদি কোনো কোয়ালিটি থাকে আল্লাহ আপনার জন্য একটা পথ বের করে দিবেন। প্লিজ রিডিং হ্যাবিটটা আপনার খুব হেল্প করবে ইন টার্মস অফ ইমপ্রুভিং ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি। রিডিং পড়েন প্লিজ। আই গো টু স্কুল উইথ হিম এভরি ডে। দেন আই সি হার এট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে। She speaks to us every morning. Isn't she a nice person? He is going to New York. New York একটা লোকেশন, এটা ছোট ভুল হয়েছে আমার পক্ষ থেকে, নিউ ইয়র্ক, নিউটা ক্যাপিটাল হওয়া উচিত। On vacation. She and John gave the money to the boy. Your record is scratched and mine is too. I hurt my leg. John bought himself a new coat. We girls are going camping over the weekend. ভাই ক্লিয়ার? পড়া হয়ে গেছে? পড়া হলে আমার একটা থামস আপ দেন প্লিজ। কামিং ব্যাক 11 to 20 আসেন ভাই। মিস্টার জোন্স কাট, মিস্টার জোন্স বলতে একজন ব্যক্তির বুঝতে পারছি, পুরুষ, মিস্টার যেহেতু ফলে আমরা হিমসেলফ লিখবো। হিসসেলফ নামে কোনো প্রোনাউন নাই ভাই। দেন উই লাইক আওয়ার নিউ কার। দেখেন ভাই আওয়ার নিউ কার, নিউ কারটা আমাদের এখানে সাবজেক্ট মুড, কারটা হলো আমাদের মূল নাউন, নিউটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি লিখবেন, নিউ কার যেহেতু আছে মূল পয়েন্ট কার, তাহলে আপনি আওয়ার নিউ কার লিখবেন। উই লাইক আওয়ার নিউ কার ভেরি মাচ। দ্য ডগ বিট হার, ডগে কামড়াইছে তারে, অন দ্য লেগ তার পায়ে, তার মানে দ্য ডগ বিট হার। জন ড্যাশ ওয়েন্ট টু দ্য মিটিং। আপনি জানেন ভাই কোনো সাবজেক্টের পরে যদি কোনো প্রোনাউন প্রয়োজন হয় সেটা রিফ্লেক্সিভ ফর্ম হবে, সেই রিফ্লেক্সিভ ফর্মটাকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলেছিলাম, তাই না ভাই? জন হিমসেলফ ওয়েন্ট টু দ্য মিটিং, জন নিজেই মিটিং এ গিয়েছিল, ফার্স্ট টেন্সে যাচ্ছে। এবং ইউ উইল স্টিক ইউরসেলফ উইথ দ্য পিনস ইফ ইউ আর নট কেয়ারফুল, মানে যদি তুমি সচেতন না হও তুমি নিজের জড়ায় ফেলবা পিনটার সাথে, এই জন্য ইফ ইউ উইল স্টিক ইউরসেলফ উইথ দ্য পিনস, তুমি নিজে জড়ায় ফেলবা যদি তুমি সতর্ক না হও।
মেরি অ্যান্ড নিশ্চয়ই আই লিখবেন, কারণ সাবজেক্টের প্লেসে বসা আছে মেরি অ্যান্ড আই। এভরিওয়ান হ্যাজ টু ডু ড্যাশ ওন রিসার্চ, নিজের রিসার্চ, তাহলে ওন রিসার্চ কথাটা আছে না, হিজ ওন রিসার্চ। দেখেন এভরিওয়ান থাকলে আমরা সিঙ্গুলার লিখি, তাই না ভাই, দেয়ার লিখি না, যদিও দেয়ার লিখলে ভালো লাগে। এভরিওয়ান মানে প্রত্যেক হওয়া সত্য, ভার্বটা সিঙ্গুলার লিখি, দেখেন হ্যাজে লিখা আছে, সাবজেক্ট ওভার এগ্রিমেন্টের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে এভরিওয়ান হ্যাজ টু ডু হিজ ওন রিসার্চ। দেন আমাদের দেশের নিজের রিসার্চ নিজে করতে হয় না, আমাদের দেশের বিখ্যাত ইউনিভার্সিটির টিচাররা মানে বড় বড় পোস্ট পদবি পাওয়া যায় চুরি করে লেখে, যেটাকে আমরা প্লেজিয়ারিজম বলি ইন টার্মস অফ রিসার্চের পয়েন্ট অফ ভিউতে, তাই না? জাস্ট বিটুইন ইউ অ্যান্ড কি লিখবেন ভাই, বিটুইন একটা প্রিপোজিশন, তারপরে ইউর জানি সাবজেক্টিভ ইউ অবজেক্টিভ ইউ, তারপর আপনি মি লিখবেন, যেহেতু বিটুইন একটা প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে মি লিখবো। মানডে ইজ আ হলিডে ফর আজ টিচার্স, আমাদের টিচারদের জন্য, ফর উই টিচার্স লিখবো না, ফর আজ টিচার্স মানে আমাদের টিচারদের জন্য কি একটা মানডে একটা ছুটির দিন, এটা আমেরিকান কনটেক্সটে। হ্যাঁ, দেন হার কোট, হার কার, লেখেন কার আছে ভাই কার, তাহলে একটা পসেসিভ ফর্ম লিখবেন, অ্যাসিটিভ ফর্ম লিখবেন, তাহলে হার কার, তার গাড়ি ডাজ নট গো চলে না অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার্স মানে আওয়ার কার, তাই না ভাই? আসেন এবার আমি উত্তরগুলো পড়ছি, আমি আবারও বলবো ভাই রিডিং হ্যাবিট আপনারে খুব বাঁচায় দেবে ভাই ইনশাল্লাহ। আমার এই কথাটা হয়তো আপনার বিরক্ত হইতে পারেন, বাট যদি এই কথাটা মানেন, আপনি ভর্তি পরীক্ষা বলেন, লাইফের যে কোনো একটা ফেজে আমার দেওয়া এই ফোর্স বা আমি যে কথা বারবার বলতেছি বিরক্ত হচ্ছেন, এটা আপনার বাঁচাবে ইনশাল্লাহ, যদি আপনি এই হ্যাবিটটা কন্টিনিউ করেন, মানে রিডিং হ্যাবিটটা আপনার মধ্যে নিয়ে আসতে পারেন। রিডিং পড়েন প্লিজ, এই বাক্যগুলো রিডিং পড়েন। মিস্টার জোন্স বোল করা সত্য সহ রিডিং পড়েন। মিস্টার জোন্স কাট হিমসেলফ শেভিং, উই লাইক আওয়ার নিউ কার ভেরি মাচ। দেন দ্য ডগ বিট হার অন দ্য লেগ, জন হিমসেলফ ওয়েন্ট টু দ্য মিটিং, ইউ উইল স্টিক ইউরসেলফ উইথ দ্য পিনস ইফ ইউ আর নট কেয়ারফুল, মেরি অ্যান্ড আই উড রাদার গো টু দ্য মুভিজ। Then everyone has to do his own research. Just between you and me, I don't like this food. Monday is a holiday for us teachers. Her car does not go as fast as ours. Ours মানে হলো our car. পড়া হয়ে গেলে ভাই আমার একটা থামস আপ দিয়েন দয়া করে, আমি বুঝে নিব আপনি পড়েছেন। কামিং ব্যাক, আমরা এবার 21 থেকে 26 করি। 21 থেকে 26 আসেন। 21 আর 22 এই দুটা আমি একটু বেশি সময় নিব, মানে 2 মিনিট সময় নিব, বেশি না। আমি আপনাদেরকে মানে প্রোনাউনের বেসিক ক্লাসে রিলেটিভ প্রোনাউনের হু আর হুমের ব্যবহার পড়াই নাই আলাদা করে, এটা নিয়ে স্টুডেন্টের মধ্যে অনেক মানে কনফিউশন দেখা যায়, আমাদের বইগুলোতে মোটামুটি অনেক বড় ব্যাখ্যাও থাকে, বাট এটা খুব সোজা একটা বিষয় যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। কি আসেন ভাই, 21 নম্বর কোশ্চেন লেখা আছে, দ্য ম্যান ড্যাশ আই স ইয়েস্টারডে ইজ আ পেডিয়াট্রিস্ট। এখন এখানে আপনি কি লিখবেন, আমরা জানি, বলেছিলাম আপনাদেরকে ব্যক্তির পরিবর্তে আমরা হু অথবা হুম লিখি, ব্যক্তির পরিবর্তে হু অথবা হুম লিখি। বলেছিলাম ভাই হু শব্দটা সাবজেক্টিভ, হুম শব্দটা অবজেক্টিভ, তাই না? তাহলে আসেন, আপনি যখন নিশ্চিত করে বুঝতে পারছেন একটা রিলেটিভ প্রোনাউন প্রয়োজন, দেখেন এই পয়েন্ট অফ ভিউটা খুব ইম্পর্টেন্ট ভাই। অনেক কঠিন প্রশ্ন আসছে, একটা প্রশ্নের কথা আমি আপনাদেরকে বলবো নিশ্চয়ই পরে কোনো একদিন, যে প্রশ্নটা বিশেষ পরীক্ষা 2-3 বার আসছে, চিটাগং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছে, এই স্টুডেন্টরা খুব ভুল করে, এবং ওই কোশ্চেনের ডিরেক্টলি ক্লিপস্টেবল থেকে নেওয়া। কোশ্চেনের মূল আইডিয়াটা কঠিন না, বাট আমাদের স্টুডেন্টরা ভেজাল করে ফেলে বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে। পয়েন্ট হলো ভাই, একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে একটা, সাবজেক্ট থাকবে একটা, এরকম একটা বিষয় আমরা জানি। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা, ভার্ব একটা। যদি কোনো সেন্টেন্সে দেখেন 2টা ভার্ব আছে, আপনি ধরে নিবেন ওই সেন্টেন্স 2টা সাবজেক্টও থাকবে। আসেন ভাই 21 নম্বর সেন্টেন্সে আসেন, দ্য ম্যান ড্যাশ আই স ইয়েস্টারডে ইজ আ পেডিয়াট্রিস্ট। এখানে ভার্ব খোঁজেন শুরুতে, আপনি প্রথমে বুঝতে পারছেন দ্য ম্যান, এখানে একটা ব্যক্তির পরিবর্তে একটা রিলেটিভ প্রোনাউন প্রয়োজন। 2টা ভার্ব দেখছেন স এবং ইজ, তার মানে একটা রিলেটিভ প্রোনাউন নিশ্চয়ই লাগবে, কমপ্লেক্স বানাই ধরে বাক্যটারে। এখন আপনি দা ম্যান, এই জন্য আপনি হু হুম লিখবেন। এখন হুইচ মানে হু হুমের কোনটা লিখবেন, এটা আমি এখন কনফার্ম করছি আপনাকে। আপনি যখন বুঝতে পারছেন দা ম্যান মানে ব্যক্তি আছে, ব্যক্তির পরিবর্তে আপনি হু লিখতে পারেন, হুম লিখতে পারেন, এখন কোনটা লিখবেন, হু নাকি হুম, এটা একবারে ক্লিয়ার করবো, আর অনেকগুলো কোয়েশ্চেন পাবেন এটা দিয়ে, এটা খুব বেসিক পয়েন্ট, খেয়াল করেন। তাহলে আমরা হু আর হুমের নিলাম। এবার ভাই আপনি যখন বুঝতে পারছেন হু অথবা হুম নিশ্চিত, এবার আপনি একটু কাজ করবেন। কি কাজ করবেন, বাক্যের ভার্ব খুঁজবেন। স ভার্ব আছে, ইজ ভার্ব আছে, 2টা ভার্ব আছে। এবার খুঁজবেন 2টা ভার্বের 2টা সাবজেক্ট আছে কিনা। দেখেন ভাই, স ভার্বের সাবজেক্ট হল আই, ইজ ভার্বের সাবজেক্ট কে, আপনার কাছে মনে হইতেছে নাই, বাট আছে। খেয়াল করেন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ইংলিশ রিডিং হ্যাবিটের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। ইংলিশ ট্রান্সলেশন করতে গেলে এই পয়েন্টটা আমাদের বিশেষ পরীক্ষা যারা দেয়, যে ভাই বোনরা, ওনারা আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশের চাকরির বাজারে বিশেষ পরীক্ষা বলেন, ব্যাংকের পরীক্ষা বলেন, বড় বড় স্ট্যান্ডার্ড ব্যাংকগুলোতে লাইক বাংলাদেশ ব্যাংকের এডি সহ বিভিন্ন পরীক্ষায় ট্রান্সলেশন থেকে মানে 50% মতো কোয়েশ্চেন আসে ইংলিশ পোর্শনে। এই কমপ্লেক্স সেন্টেন্স মুডটা ট্রান্সলেশন করতে মানুষদেরকে ভোগায়। কি পয়েন্টটা ভাই, খেয়াল করেন, বাক্যের শুরুতে যদি কখনো সাবজেক্ট দেখেন, কি ভাই, বাক্যের শুরুতে যদি কখনো কি দেখেন, সাবজেক্ট দেখেন, সাবজেক্টে থাকে। আমার পয়েন্ট হল বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, তারপর আপনি যদি একটা রিলেটিভ প্রোনাউন পান, সেটা হু হোক, হুম হোক, হুইচ হোক, দ্যাট হোক, খেয়াল করেন
বাক্যে শুরুতে একটা সাবজেক্ট, তারপর একটা ডিরেক্ট রিলেটিভ প্রোনাউন, সেটা যেটাই হোক, হু, হুম, উইচ, দ্যাট, যাই হোক। খেয়াল করেন এই সাবজেক্টটার ভার্ব হলো বাক্যের শেষ ভার্বটা। ভাই আমার এই পয়েন্টটা বুঝছেন কিনা? বাক্যের শুরুতে একটা সাবজেক্ট আছে, তারপর একটা রিলেটিভ প্রোনাউন আসে, সেটা হু হোক, হুইচ হোক, হুম হোক, যাই হোক, অথবা হুজ হোক, যাই হোক। আপনি খেয়াল করবেন এই রিলেটিভ প্রোনাউন আগের যে শব্দটা, সাবজেক্টটা, এই সাবজেক্টের ভার্ব হলো বাক্যের শেষ দিকের, মানে শেষের দিকের ভার্বটা। বুঝতে পারছেন কিনা? আমি এক্সাম্পলটা দেখেন, দেখেন দা ম্যান, এটা হলো সাবজেক্ট, তারপর আমরা একটা এখানে বসাবো। এখন এই দা ম্যানের ভার্ব কই? দা ম্যানের ভার্ব হলো ইজটা। দেখেন ভাই দা ম্যানের ভার্ব কি? ইজটা। এই পয়েন্টটা বুঝছেন কিনা? আমার একটু থামস আপ দিয়েন প্লিজ। কষ্ট করে বুঝতে চাইছি, আপনারা বুঝছেন কিনা? আমরা বুঝতে পেরেছেন? তাহলে আসেন, দা ম্যান আমাদের বাক্যের শুরুতে আছে, তারপর একটা রিলেটিভ প্রোনাউন লিখতে হচ্ছে। তাহলে দা ম্যানের ভার্ব কি ভাই? ইজ। তার মানে আপনি বুঝতে পারছেন ভাই, স ভার্বের সাবজেক্ট হলো আই, ইজ ভার্বের সাবজেক্ট হলো দা ম্যান। তার মানে এই বাক্যে ভার্ব দুইটা আছে, সাবজেক্ট দুইটা আছে, কোনো অভাব নাই। অভাব না থাকলে আপনি হুম লিখবেন, সোজা কথা। যদি দেখেন বাক্যে ভার্ব দুইটা, সাবজেক্ট দুইটা, আপনি কি লিখবেন ভাই? হুম লিখবেন, হুম। 1 নম্বর পয়েন্ট। 22 আসেন, 22টা হলো 21-এর উল্টাটা। এগেন দেখেন ভাই, টেল মি ড্যাশ টোল্ড ইউ। দেখেন টেল দিয়ে শুরু হয়েছে, আপনি তো নিশ্চয় জানেন টেল একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে আমাদের ক্লাসও আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এন্ড ভাই ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়া। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ইউ সবসময় উজ্জ্বল থাকে, তার মানে আপনি ধরে নেন টেল একটা ভার্ব, টোল্ড আর একটা ভার্ব। এখন টেল ভার্বের সাবজেক্ট কি ভাই? টেল ভার্বের সাবজেক্ট কিন্তু আছে, নাই ভাববেন না, লিখি না আমরা, ইউ একটা উজ্জ্বল আছে, তার মানে টেল ভার্বের সাবজেক্ট একটা আছে। কিন্তু এই যে টোল্ড যে ভার্বটা, টোল্ড ভার্বের সাবজেক্টটা কিন্তু নাই। টোল্ড ভার্বের সাবজেক্ট যেহেতু নাই, ফলে আমরা এই হু হুমের কোনটা লিখবো ভাই? কোনটা লিখবো বলেন তো? হু লিখবো, হু। তো লিখবো হু। মূল পয়েন্ট ভাই আবার একটু আমি রিপিট করি। আপনি যখন বুঝতে পারছেন অপশনে হু অথবা হুম লাগবে, আপনি খুঁজবেন বাক্যে ভার্ব কয়টা আছে। ভার্ব দুটা, মানে ভার্ব যাই থাকুক, সমান সংখ্যক যদি সাবজেক্ট থাকে আপনি লিখবেন হুম। ভার্ব যা আছে, সাবজেক্ট যদি সমান সংখ্যক থাকে লিখবেন আপনি ব্লাঙ্কে হুম, ব্যক্তির পরিবর্তে। আর বাক্যে ভার্ব যা আছে, যদি দেখেন সাবজেক্ট এটা কম আছে, আপনি লিখবেন হু। আশা করছি ভাই পয়েন্টটা ক্লিয়ার আপনারা। তাহলে 21-এর উত্তর হচ্ছে ভাই, দা ম্যান হুম আই স ইয়েস্টারডে ইজ আ পেডিয়াট্রিক। সেটা খুব ভালো মানে ক্যাটাগরি একটা সেন্টেন্স। মানে এটা ইংলিশ যখন আপনি লিখবেন, এই মোডের সেন্টেন্স লিখতে পারলে কমপ্লেক্স আকারে কাউন্ট করা হয়, যেটা আইএলস পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আইএলস না শুধুমাত্র, মানে আপনি যখনই কোনো ইংলিশ লিখবেন, এটা ভালো একটা সেন্টেন্স। ইংলিশ বলা বলেন, ইংলিশ লেখা বলেন। টেল মি হু টোল্ড ইউ, আমারে বলো কে তোমারে বলছে, অথবা যে তোমারে বলছে। 23-এ আসেন, রাইট দ্য ওয়ার্ডস। আমরা জানি বস্তুর পরিবর্তে আমরা উইচ অথবা দ্যাট লিখি। আপনি এখানে অপশন কোনটা পাবেন? দেখেন উইচ আছে। রাইট দ্য ওয়ার্ডস উইচ আর অ্যাপ্রোপ্রিয়েট, ওই ওয়ার্ডগুলো লিখেন যেগুলো সঠিক। দেন 22-24 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের বলেছিলাম হুজের ব্যবহারটা। ভাই দেখেন এখানে ভুল বাক্য মূলত আন্ডারলাইন করে দেওয়া আছে, সাইডটা যেন একটা ভুল। দেখেন ডু ইউ নো, ডু ইউ নোতে আপনি কোনো ভুল নিশ্চয় পাবেন না। ডু ইউ নো, তুমি কি চিনো বা তুমি কি জানো? চিনো দ্য স্টুডেন্ট, ওই স্টুডেন্টটাকে। হু বুকস মিলে কিনা? হু বুকস মানে যে বই, যে বই ভাই মিলে না, যার বই মিলবে, যার বইগুলো হারাই গেছিল। ফলে এখানে হু বুকস কথাটা মিলেই না, কারণ হু শব্দটা আমরা ব্যক্তির পরিবর্তে লিখি। আপনি বলবেন স্যার হু তো স্টুডেন্টের পরিবর্তে লিখছি। ভাই স্টুডেন্ট পরিবর্তে লিখছেন ঠিক, বাট হু বুকস কি বলা যায় কিনা বলেন? হু বুকস বলা যায় না, হুজ বুকস, যার বইগুলো। ফলে উত্তর হবে ডু ইউ নো দ্য স্টুডেন্ট হুজ বুকস ওয়ার স্টুডেন্ট, যার বইগুলো হারানো গিয়েছিল। তাহলে এখানে হুজ হইলে বাক্যটা ঠিক হইতো। আমাদের এখানে প্রশ্নের প্যাটার্নটা হলো 4টা শব্দ নিয়ে আন্দোলন করা আছে, যেখানে একটা ভুল, যেটা ভুল সেটা উত্তর। তাহলে এখানে ভুল হলো ভাই, মানে উত্তর হলো হু, হুজ হইলে ভালো হইতো। দেন 25টা দেখেন ভাই, ইজি কথা বলছিলাম, হু সাবজেক্টিভ, হুম অবজেক্টিভ। তাহলে দেখেন ভাই কি হবে উত্তর এখানে, অ্যামং ইউ আর ফ্রম অমুক ক্লাস। আপনি নিশ্চয়ই হু লিখবেন, হু অ্যামং ইউ, তোমাদের মধ্যে কে এই ক্লাস থেকে। হু বাক্যের শুরুতে আছে, কে, কে অর্থে আমরা কি লিখবো? হু লিখবো। 26 বাই আছে ভাই, বাই এটা প্রিপজিশন, প্রিপজিশন পরে প্রোনাউনের কোন ফর্ম হয়? অবজেক্টিভ হয়। বলছিলাম না ভাই হুটা সাবজেক্টিভ, হুমটা অবজেক্টিভ। ফলে আপনি এখানে লিখবেন হুম। বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে? বাই হুম। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাসিভ ক্যাটাগরি সেন্টেন্স। বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেনের অ্যাক্টিভ নিশ্চয় আপনারা পারবেন, হু দিয়ে শুরু হবে। ভাই আমার পয়েন্টটা ক্লিয়ার? উত্তরগুলো এবারে রিডিং করবেন দয়া করে। উত্তর আমি উত্তরগুলো রিডিং করছি, মানে আপনি তো ধরেন উত্তর পাইছেন 21-এর বি। আমি খুব মন থেকে ভালোবেসে আপনাকে বলবো, আমাদের ভর্তি পরীক্ষার্থীদের বা যারা চাকরি বাজারের প্রস্তুতি নেয়, ইংলিশ নিয়ে পারে আছে, তাদের বড় সমস্যা হলো ভাই শুধু উত্তর পরে চলে যায়। আমি বলবো আপনি উত্তরের, ধরেন উত্তর বি নাম্বার পাইছেন, বিটার এখানে বসায় এই বাক্যটার একবার দুবার রিডিং করেন, তাতে সুবিধা হবে। মূল পরীক্ষা গেলে আপনার রুলস রেগুলেশন ভাই মাথায় থাকবে না। আপনি যতই ব্রিলিয়ান্ট হন না কেন, মূল পরীক্ষায় তো আপনি শুধু ইংলিশ পরীক্ষা দিবেন না, একই দিনে একই বসায় নির্দিষ্ট একটা ঘন্টা টাইমের মধ্যেই আপনার অনেক 3-4টা বিষয়ের পরীক্ষা দিতে হবে।
তখন ইংলিশ গ্রামারের এত রুলস রেগুলেশন মাথায় রাইখা বসা সম্ভব না। আপনি যদি সেন্টেন্স নিয়ে ডিল করতে পারেন, বেশি বেশি করেন বাসায়, আপনি পরীক্ষা হলে সেন্টেন্সগুলো দেখলে অটোমেটিকলি আপনার উত্তর বের হয়ে যাবে, আপনি গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না ভাই। আসেন করেন, দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে ইজ এ পিডিয়াট্রিস্ট, টেল মি হু টোল্ড ইউ, রাইট দ্য ওয়ার্ডস হুইচ আর অ্যাপ্রোপ্রিয়েট, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হুজ বুকস ওয়ার স্টোলেন, হু অ্যামং ইউ আর ফ্রম, বাই হুম ওয়াজ দ্য গ্লাস। আশা করি আপনার পড়া হয়ে গেছে ভাই। রিডিং পড়ছেন না ভাই? একটা থামস আপ দেন প্লিজ, পড়া হয়ে গেলে। আলহামদুলিল্লাহ। আসেন ভাই 26, 27, 28 করে ফেলি, 27 থেকে 30। নজরুল, এটা আপনারা পারবেন। নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো আ সোলজার। দেখেন ভাই, নজরুলের পরে একটা ব্লাঙ্ক আছে, ব্লাঙ্কে আমরা বুঝতে পারছি কিছু একটা বসাইতে হবে। কি বসাবো? আমরা একটা রিলিফ প্রনাউন বসাবো। তাহলে দেখেন নজরুলের পরে যেহেতু রিলিফ প্রনাউন বসাইতে হবে, আপনি বুঝে নেন নজরুলের ভার্ব হলো ওয়াজটা, নজরুল ওয়াজ অলসো আ সোলজার। তাহলে নজরুল এখানে আমরা কি লিখতে পারি? ওয়াজ ভার্বের সাবজেক্ট হলো নজরুল, ইজ ভার্বের সাবজেক্ট নাই, ফলে আমরা হু লিখে দিব শেষ। নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো আ সোলজার। দ্য টিচার, খুব ভালো কোয়েশ্চেন ভাই। 28 নম্বর কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে। 28 নম্বর কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটি আইবিএর এমবিএ ভর্তি পরীক্ষা আসছে। বুঝেন ভাই, ঢাকা ইউনিভার্সিটি আইবিএর এমবিএ মানে কিন্তু জিনিস, মানে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি খুব ভালো পড়াশোনা হয়, আমার কাছে মনে হয় মানুষজন আইবিএর এমবিএর কথা বলবে, যেটার ডিমান্ড খুব বেশি। আমরা বাংলাদেশে একটা কনটেক্সট আছে, মানে মানুষজন বলে, আমিও শুনছিলাম যে যে আমাকেও বলছিল একটা সময়ে আমার আত্মীয় স্বজন যে তুমি নাকি ইউনিভার্সিটি চান্স পাইছো, ইউনিভার্সিটি চান্স পাইলে নাকি মানে স্টুডেন্ট থাকা অবস্থা সরকার ধরে ধরে চাকরি দেয়। বললো হ্যাঁ, সরকার ধরে ধরে চাকরি দেয়, বুঝছো নি? গ্রামে এরকম বলছে যে ইউনিভার্সিটি চান্স পাইলে নাকি সরকার ধরে ধরে চাকরি দেয়। হ্যাঁ, সরকার ধরে ধরে চাকরি দেয়, মানে ইউনিভার্সিটি চান্স পাইলে হলো আইনের অবস্থা খারাপ হয়ে যায়, মানে প্রথম প্রথম ভাব ভাব কাজ করে। তোমরা পড়বা ভাই, আপনারা নিশ্চয় পড়বেন, ইউনিভার্সিটি মেডিকেলে পড়লে অনেক পজিটিভ পয়েন্ট আছে, বাট এই কথাটা তো ভুল যে ইউনিভার্সিটি বা মেডিকেলে চান্স পাইলে আপনারা সরকার ধরে ধরে চাকরি দেয়। তো এই কথাটা প্রযোজ্য অনেকটা আইবিএর এমবিএর ব্যাপারে, কারণ এটা তো অনেকটা কর্পোরেট সেক্টর, এখানে পড়াশোনাটা এমনটাই প্র্যাকটিক্যাল হয় যে সত্যিকার অর্থে আগে থেকেই বিভিন্ন কোম্পানি তাদের এখানে জব ফেয়ার করে, মানে আইবিএর এমবিএতে আইসা তাদের জব ফেয়ার করে। লাইক আমি একটা প্রতিষ্ঠান চালাই, তো আপনারা হলেন আইবিএর এমবিএর স্টুডেন্ট, আমি কি করব? আপনাদেরকে দাওয়াত দিব আমার কোম্পানিতে, আপনারা একটু আপনাদের ক্লাসমেট সবাই আসেন, অথবা আপনারা আমি আপনাদের আমার ফুল সেট আপ নিয়ে আপনাদের ক্লাসরুমে আসি, একটা জব ফেয়ার যে আমাদের প্রতিষ্ঠানে এই এই আমরা এই কাজ করি, আমরা এমন এমন লোক চাই, আপনারা কে কে ইন্টারেস্টেড। বুঝছেন কিনা? জব ফেয়ার কিন্তু হয়, আপনারা সেগুলো জানবেন, এরকম আর কি ভাই। তাহলে আসেন, দ্য টিচার, ওরে কি পড়াতে গিয়ে কি বলে ফেললাম, দ্য টিচার, এটা এমন জায়গা আসছে, মূল পয়েন্ট হলো ভাই কোশ্চেনটা তো ভালো কোশ্চেন, ভারী কোশ্চেন বুঝতে চাইছি, আপনি এটা পারলে আপনার কাছে ভালো লাগা উচিত। দ্য টিচার, স্টুডেন্ট আছে ভাই, দ্য টিচার লিখে আপনি হু লিখে দিয়ে আন্দাজে, তাতে অর্থ মিলবে না হু দিয়ে অথবা হুম দিয়ে। দ্য টিচার হুজ স্টুডেন্ট ইভ্যালুয়েশন, শিক্ষক যার ছাত্র মূল্যায়ন ওয়ার দ্য হাইয়েস্ট ওয়ান অ্যান অ্যাওয়ার্ড, মানে যেই শিক্ষকের ছাত্রদের মূল্যায়ন ভালো, মানে ছাত্ররা যে শিক্ষকের ভালো মূল্যায়ন করছে ওই শিক্ষক তিনি পুরস্কার পাইছেন। এটা বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটে না। আলহামদুলিল্লাহ, আই মাইসেলফ ওয়াজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ব্রাক ইউনিভার্সিটি। ব্রাকের অনেক খারাপ দিক থাকতে পারে, বাট ব্রাক ইউনিভার্সিটির পড়াশোনার একটা ভালো পয়েন্ট অফ ভিউ হলো ভাই, আমি মানে বিদেশি একটা সংস্থার স্কলারশিপে মোটামুটি 4 লাখ টাকার স্কলারশিপে একটা মাস্টার্স করেছিলাম ব্রাক ইউনিভার্সিটিতে, ভালো পড়াশোনা। তো সেখানকার পয়েন্ট অফ ভিউটা টিচাররা স্টুডেন্টদেরকে ভয় পায়, মানে টিচাররা স্টুডেন্টদেরকে ভয় পায় এই অর্থে না যে স্টুডেন্টরা মারবে, টিচাররা স্টুডেন্টদেরকে ভয় পায় এই অর্থে আমি যদি ফাঁকি দেই, যেই সময় ক্লাস দিছে ওই সময় যদি ক্লাস না নেই, ক্লাস যদি আমি ভালো করে পড়াশোনা করে না নেই, তাহলে স্টুডেন্টরা কিন্তু আমার ফিডব্যাক খারাপ দিবে। মানে প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক টিচারের ব্যাপারে কোর্স শেষে আলাদা করে ফিডব্যাক দেয়, নাম লেখা ছাড়া। মানে আমি আমার ধরেন আমি আপনার টিচার, আপনি রিফাত আমার স্টুডেন্ট, আপনি পড়াশোনা শেষে বা কোর্সের মাঝখান দিয়ে আমার ব্যাপারে ফিডব্যাক লিখতে পারবেন, আমার গালিগালাজ করতে পারবেন, অ্যানোনিমাস। এবং আপনার ফিডব্যাকের উপর বেস করে আমারে আপনাদেরকে সামনে ক্লাস দিবে নাকি না দিবে সেটা ঠিক করবে, আমার স্যালারি এটার উপর নির্ধারণ করবে, আমার প্রমোশনটার উপর নির্ধারণ করবে। এটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটে, সবার না। আর পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে ভাই উল্টা ঘটনা। এখানে হলো আমি যা তেল মারতে পারি বেশি, স্যারের তেল যদি বেশি মারতে পারি তাহলে আমার প্রমোশন হয়, এখানে আমার যোগ্যতা খুব বেশি লাগে না বাংলাদেশি কনটেক্সটে মোস্টলি। হ্যাঁ, আপনারা চান্স পাওয়ার পর দেখবেন বাংলাদেশি কনটেক্সটে, মানে আমরা ভালো করতে হলে এগুলো তো পড়তে হবে, বাট এগুলো আইসা দেখবেন যে আরে ভাই এমন টিচার আপনি পাবেন যারে আপনি হয়তো পড়াতে পারবেন, এমন টিচার নিশ্চয়ই আপনি আপনার লাইফে পাবেন, চান্স পাওয়ার পর দেখবেন। তো আসেন ভাই 28 নম্বর কোশ্চেন উত্তর হবে দ্য টিচার হুজ স্টুডেন্ট ইভ্যালুয়েশনস ওয়ার দ্য হাইয়েস্ট ওয়ান অ্যান অ্যাওয়ার্ড। আই নো দ্য বয়, দেখেন আই নো দ্য বয় হু ইজ দেয়ার, আমি কিন্তু অটোমেটিকলি উত্তর বলে দিতে পারছি গ্রামাটিক্যাল রুলস চিন্তা করা ছাড়াই। রিজন কি? আমি টুকটাক ইংলিশ রিডিং পড়ি, আপনিও পারবেন না, পরীক্ষার হলে আপনি রুল নিয়ে চিন্তা করতে পারেন। যদি আপনার ইংলিশ রিডিং করার হ্যাবিটটা থেকে যায় দেখবেন রুলস নিয়ে আপনি চিন্তা করবেন, বাট চিন্তা করা ছাড়াও আপনার হেল্প করে দিবে আপনার রিডিং পড়ার হ্যাবিটটা। আই নো দ্য বয় হু ইজ দেয়ার,
I know the boy who is there. Then I saw Shoshi whom we know as lecturer. দেখেন ভাই উত্তরগুলো ঠিক আছে কিনা? নজরুল, who is our national poet, was also a soldier. The teacher whose student evaluations were the highest won an award. I know the boy উত্তর কি হবে 29 এর? অবশ্যই ডি। who is there, দেখেন ভাই নো একটা ভার্ব, সাবজেক্ট আই, ইজ একটা ভার্ব, সাবজেক্ট নাই, ফলে হু লিখলাম। এবং 30 উত্তর নিশ্চয়ই কি হবে? হুম হবে, কারণ স একটা ভার্ব, সাবজেক্ট আই, নো একটা ভার্ব, সাবজেক্ট উই, কোনো অভাব নাই, ফলে আমরা হুম লিখলাম। ভাই পড়েছেন কি? এটা থামস আপ দিয়েন। তাহলে আমরা হু আর হুমের বিষয়টা কি বুঝলাম ভাই? হুম হলো ভার্ব যা সাবজেক্ট তা সমান সমান থাকলে হুম লিখবো, আর ভার্ব যা সাবজেক্ট এটা কম হু লিখবো, শেষ। আসেন এই যে 31, 32, 33 এগুলোতে আমরা এই পয়েন্টটা পাবো। উত্তর রিং করেন। ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং আ সং, মানে এটা হলো আমি সে যারে সে চাইছিল গান গাইতে, মানে তিনি চাইছিলেন আমি যেন গান গাই, এমনটা। তাহলে ইট ওয়াজ আই ড্যাশ, দেখেন ভাই ইট ওয়াজ আই, ওয়াজ ভার্ব সাবজেক্ট হলো ইট এবং ওয়ান্টেড ভার্ব সাবজেক্ট হলো হি, ফলে কোনো অভাব নাই, আমি ডাইরেক্ট হুম লিখে দিব, শেষ, হুম। দেন 32 নম্বর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসে, দেখেন খুব কঠিন ক্যাটাগরি কোশ্চেন, কি অনেক বড় বাক্য। হি ওয়াজ দ্য অথর হুম আই বিলিভড ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21 অ্যাওয়ার্ড, অনেক বড় কথাবার্তা। তো ভাই দেখেন এখানে আপনি আমার ওই পয়েন্ট অফ ভিউটা খেয়াল করেন, ভার্ব সাবজেক্ট খোঁজেন, দেখেন ওয়াজ একটা ভার্ব, সাবজেক্ট হলো হি, বিলিভ একটা ভার্ব, সাবজেক্ট হলো আই, ওয়াজ ভার্বটা সাবজেক্ট কই? ওয়াজ ভার্বের সাবজেক্টটা কি আছে? নাই, ভার্ব কিন্তু এই তিনটাই, দেখেন ভাই ওয়াজ ভার্ব, বিলিভ ভার্ব, ওয়াজ ভার্ব, আর কোনো ভার্ব নাই আমাদের এখানে। এখন ওয়াজ ভার্বের সাবজেক্ট হলো হি এবং বিলিভ ভার্বের সাবজেক্ট হলো আই, সেকেন্ড ওয়াজ ভার্বের কোনো সাবজেক্ট নাই, ফলে আপনি হুম না লিখে হু লিখতে হবে, এটা ভুল, পিন পয়েন্ট এরর মোড। হুম যা কি হবে ভাই? হু। ইয়াস, হুম তো যাকে হয়, ইয়াস, সেটা তো জানেনই আপনি। And then আসেন ভাই 33, the old man dash lives next door has brought a car, দেখেন अगेन bought a car, কিনছে একটা নতুন গাড়ি। দেখেন ভাই the old man এর ভার্বকে bought, has bought, তাহলে lives শব্দটা ভার্ব, এটা সাবজেক্ট নাই কিন্তু, ফলে আমি হু লিখবো। the old man who lives next door has bought a car, যে মানুষটা আমার মানে পাশের দরজায় থাকে তিনি নতুন একটা গাড়ি কিনছে। দেখেন ভাই উত্তরগুলো, এটা রিডিং দিয়ে দেন, পুরো বাক্য রিডিং দিয়ে দেন। ইট ওয়াজ, দেখেন উত্তর নিশ্চয়ই সি, ইট ওয়াজ আই হুম হি ওয়ান্টেড টু সিং, এটা হলো আমি যাকে তিনি চেয়েছিলেন গান গাওয়াইতে। হি ওয়াজ দ্য অথর, হুম জায়গা হু হবে, হু আই বিলিভড ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21 অ্যাওয়ার্ড। দ্য ওল্ড ম্যান হু লিভস নেক্সট ডোর হ্যাজ বট আ কার, বট BOUGHT, বট, এটা বাই থেকে বট, আর এটা আসলে ব্রিং থেকে ব্রট, BRING, ব্রিং মানে আনা, সেটার পাস্ট এন্ড পাস্ট পার্সন হলো ব্রট, BROUGHT, আর BUI বাই কেনাকাটা যেটা সেটা হলো বট, BOUGHT, বট। আশা করি আপনারা ক্লিয়ার ভাই। তারপর আসেন 34, 35, 34, 35 আমরা যে কাজটা করব ভাই, 34, 35টা মূলত বুঝতে পারছেন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, স্টুডেন্টরা এগুলোর একবার অবহেলা করে, এবং এই অ্যানালজি থেকে কি বলতে পারি, এই অ্যাপোস্ট্রফি মুডটা থেকে প্রশ্ন আসে জাহাঙ্গীরনগরের, রেগুলার অ্যাপোস্ট্রফি মুড থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসে। আসেন কঠিন প্রশ্ন না ভাই, অ্যাপোস্ট্রফির ব্যাপারে আপনাদের কিছুটা পড়াইছি আমি। বাক্যে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, জহিরস দ্য গাই, মানে কি ভাই? জহির ইজ দ্য গাই, গাই মানে এখানে গরু না, গাই মানে কোনো একজন পার্সনকে রেফার করে। দেখেন জহির ইজ দ্য গাই, হু গিভিং কি হয় নাকি ভাই? হু গিভিং হয় না, ভার্বের সাথে আইনজি হইতে হলে আমরা জানি আগে একটা অ্যামিজার অজার লাগে, তাই না? বি ভার্ব লাগে নাই, ফলে এই নাম্বারটা বাদ। বি নাম্বার আসেন জহিরস দ্য গাই, মানে ঠিক আছে জহির ইজ দ্য গাই হু ইজ গিভিং আজ আ রাইট, এটা বাক্যটা কারেক্ট। সি নাম্বার দেখেন জহির দ্য গাই, কেমন হয় ভাই? হু গিভিং মিলে না, হুর সাথে গিভিং হয় না, আবার জহির দ্য গাই ভার্ব কই? হু দিয়ে আমরা একটা বাক্যটা রিলেটিভ মুডে নিলাম, বাট অক্সিলারি নাই দুই জায়গায়, ফলে আমরা বাদ দিলাম সি নাম্বার। ডি নাম্বারও একই সমস্যা মনে হয়, জহির ইজ দ্য গাই হি গিভিং কেমনে হয়? ইজ কই? রিলেটিভ প্রোনাউন নাই, ফলে উত্তর আমরা বি দিব। জহির ইজ দ্য গাই, জহির ইজ দ্য গাই মানে কি? জহির ইজ দ্য গাই হু ইজ গিভিং আজ আ রাইড, জহির হলো ওই ছেলেটা যে আমাদেরকে দিতেছে একটা রাইড, মানে আমি বাস টাস কিছু পাই না, তার গাড়ি একটা আছে, আমার একটা রাইড দিতেছে, এমনটা বোঝাচ্ছে। 35, চার্লস পোয়েম ফ্রেন্ডস লাভস বার্নস পোয়েমস, খুব ভালো কোয়েশ্চেন ভাই, প্রত্যেকটা ওয়ার্ডে একটা এস সাউন্ড আছে। বাক্যের অর্থটা হলো চার্লসের বন্ধু। এখন চার্লসের বন্ধু বাক্যটা কি ভাই? চার্লসের বন্ধু, তাহলে চার্লসের বন্ধু যেহেতু চার্লসের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগবে, চার্লসের বন্ধু কি? চার্লস নামটার সাথে অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি লাগবে, ফলে এর মানে হয় না, চার্লস ফ্রেন্ডস হয় না ভাই, ফলে বাদ। বি নাম্বার আসেন চার্লস ফ্রেন্ড হতে পারে। এখন খেয়াল করেন ভাই, চার্লস ব্যক্তিটার নামই চার্লস, মিলে কিনা? এটা আবার মিলবে না। দেখেন চার্লস ফ্রেন্ড লাভস বার্নস পয়েন্টস, মানে বাক্যের অর্থ দ্বারা এরকম, চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসের কবিতা, ব্যক্তিটার নাম হলো চার্লস আর দি কবির নাম হলো বার্নস, এস হলো ব্যক্তির নামের সাথেই ভাই বার্নস। এখন বার্নসের কবিতা বলতে এবার বার্নসের সাথে একটা অ্যাপোস্ট্রফি লাগবে, অ্যাপোস্ট্রফি আছে অথবা অ্যাপোস্ট্রফি লাগবে, ফলে এই বি নাম্বারটা হইলো না। সি নাম্বারে একই সমস্যা ভাই, চার্লস ফ্রেন্ড আছে, চার্লসের অ্যাপোস্ট্রফিটা নাই, ফলে সি নাম্বার বাদ। জি নাম্বার উত্তর চার্লস ফ্রেন্ড। বলেছিলাম আপনাদেরকে কোন ব্যক্তির নামের শেষ লেটার যদি এস হয়
তারে পসেসিভ করতে গেলে আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে করতে পারি, আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েও করতে পারি। দেখেন এখানে শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে করছে, আর এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করছে। বাকি অর্থ হলো চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসের কবিতাগুলো রে। তাহলে কবিতাগুলো রে প্লুরাল, বার্নস একজন ব্যক্তি, পসেসিভ মুড করছে, লাভ শব্দটা হলো ভার্ব, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়, ফ্রেন্ড একজন, আর চার্লস ব্যক্তিটার নাম এস সহ। বুঝছেন ভাই? আমি মনে আপনাদের বুঝাতে পারছি নাকি ভাই? বুঝাতে পারছি নাকি এই কোশ্চেনটা? আমার একটু থামস আপ দিন। ওকে, আর আসেন 36 ইজি কোশ্চেন ভাই। আমরা জানি ইচ যদি থাকে এটা সিঙ্গুলারকে রেফার করে, তারপর যত কিছু এটা রেফার করতে চায় সিঙ্গুলার হবে। ফলে ইচ ডে এন্ড ইচ নাইট, এবং আপনি নিশ্চয়ই সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্টের সময়ের সাথে পড়বেন যে এন্ড দিয়ে অনেকগুলো শব্দ যদি যুক্ত হয়, তবে সাবজেক্টের পয়েন্ট অফ ভিউতে যদি ইচ থাকে তখন ভার্বটা সিঙ্গুলার হয়। মূল পয়েন্ট হলো ভাই ইচ ডে এন্ড ইচ নাইট ভার্বটা সিঙ্গুলার লাগবে, ইচ ডে এন্ড ইচ নাইট হ্যাজ লাগবে, ভার্ব কি হ্যাজ, এবং এরপর যদি কোনো পসেসিভ প্রয়োজন হয় সেটাও কিন্তু সিঙ্গুলার হইতে হবে, প্লুরাল লেখা যাবে না। ইচ ডে এন্ড ইচ নাইট হ্যাজ ইটস, এই যে হ্যাজ ইটস ওন ফ্যাসেট। ফ্যাসেট মানে কি? ফিচার। প্রত্যেকটা দিনের প্রত্যেক রাতে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। ওকে ভাই, উত্তর হলো আমাদের কোনটা? উত্তর হলো ডি, ইচ ডে এন্ড ইচ নাইট হ্যাজ ইটস ওন ফ্যাসেট। দেন আসেন 37 প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে, বিসিএস পরীক্ষা আসছে, অনেক জায়গায় পাইবেন ভাই। এখানকার পয়েন্ট অফ ভিউটা হলো দূরে কারেকশন মোডের প্রশ্ন, যে রিলেটিভ প্রোনাউন যারে বুঝায় সেটা তার পাশে বসবে, তাই না? রিলেটিভ প্রোনাউন যাকে বুঝায় তার পাশেই বসবে। দেখেন ভাই, দা ম্যান ওয়াজ টল, হু দ্বারা কারে বুঝায়? কোনো ব্যক্তিরে। এখন ব্যক্তি তো হুর পাশে বসতে হবে, ফলে এটা বাদ। দা ম্যান স্টোল মাই ব্যাগ, হু দ্বারা কি ব্যাগের বুঝায়? না, এটাও বুঝায় না। দা ম্যান হু স্টোল, এটা ঠিক আছে। দা ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, দেখেন হুটা এখানে ম্যানকে রেফার করছে, ফলে ম্যানটা দা ম্যানের পাশেই বসা আছে, মানে হুর পাশেই দা ম্যান বসা থাকবে। আপনি হুমের রুলসটা নিয়েও চিন্তা করতে পারেন চাইলে। দেখেন ভাই, দা ম্যান যেহেতু সাবজেক্টের প্লেসে বসা আছে, তারপর হু চলে আসছে, খেয়াল করেন দা ম্যানের ভার্ব কোথায় ভাই? ওই শেষ দিকে, ওয়াজ টলটা। তাহলে আমরা যদি কাজ করি একটু, স্টোল ভার্ব আছে, ওয়াজ ভার্ব আছে। এখন ওয়াজ ভার্বের সাবজেক্ট হলো দা ম্যান, হু ভার্বের সাবজেক্ট নাই, মানে স্টোল ভার্বের সাবজেক্ট নাই মিলে আমরা হু লিখছি। তাহলে উত্তর নিশ্চয়ই সি, দা ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এখানে একই কথা, ইট ইজ আই, হু আছে, হু। তাহলে ভাই দেখেন হু শব্দের কারে রেফার করছে? আই কে রেফার করছে। ফলে হুর পর যদি কোনো ভার্ব লাগে, নিশ্চয় ভার্ব থাকবে, সেই ভার্বটা আই এর মতো করে হইতে হবে, আই যারে চায়। তাহলে ইট ইজ আই হু ইজ হয় না, আই এর সাথে কি ইজ বসে ভাই? না। ইট ইজ আই হু আর, আই এর সাথে আর বসে না। ইট ইজ আই হু এম হইতে পারে, নিশ্চয় উত্তর এটাই। ইট ইজ আই হু ওয়াজ, এটা হইতে পারে, বাট উত্তর আমরা ডি না বি নিব, কারণ ভাই ইট ইজ আই এটা প্রেজেন্ট টেন্সে আছে। ইট ইজ আই, ফলে আই এর সাথে এম লিখবো প্রেজেন্ট টেন্সে, দুই পাশেই প্রেজেন্ট টেন্স রাখবো। ডি নাম্বারটা নিলে ইট ইজ আই প্রেজেন্ট টেন্সে, হু ওয়াজ মিলে না, তাহলে উত্তর আমরা সি নাম্বার নেব। বুঝছেন ভাই? বুঝাই ফেলছি আমি। আপনি না বুঝতে পারলে আমার একটু হাই হ্যালো দেন, ক্লিয়ার হলে থামস আপ দেন। উত্তর কি ভাই? দা ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, যে লোকটা আমার ব্যাগ চুরি করছে সে খুব লম্বা ছিল। আর ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, আমি তোমার শিক্ষক। এটার বাক্যের অর্থ কি দাঁড়ায়? আমি তোমার শিক্ষক, এমফাসিস করার জন্য ব্যবহার করি আমরা। দেন 39, 40, 41 ভাই 39টা ঢাকা ইউনিভার্সিটি সিনেটের কোশ্চেন। অনেক আগে একটা সময় ঢাকা ইউনিভার্সিটি সিনেটের কোশ্চেন সেই লেভেলের কঠিন হইতো, একটা সময় বলতে গত 3-4 বছরের আগ থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, সিনেটের কোশ্চেন সেই লেভেলে কঠিন হইতো, বি ইউনিটটা সহজ হইতো। আবার এখনকার ট্রেন্ড একটু পাল্টে গেছে, এখন আবার সিনেটটা সহজ হয় কেন জানো? 39 কি বলছে ভাই? হাউ মেনি এরর্স আর দেয়ার ইন দ্য সেন্টেন্স, এই বাক্যে ভুল কয়টা? বাক্যটির ভুল কয়টা আপনারা নিশ্চয়ই দেখে আসছেন, আমি একটু বলে দিই। দেখেন ভাই, বাক্যে ভুল হলো মোট 2টা বা 3টা। দেখি তো, সার্টেন ইনফেকশনস বা নির্দিষ্ট কিছু ইনফেকশনস, তাহলে সার্টেন ইনফেকশন হতেই পারে। আর ভার্ব ঠিক আছে, মেড বেসিক ফর্ম ফেডর ঠিক আছে। সার্টেন ইনফেকশনস আর মেড বাই, ঠিক আছে, বাই কি দ্বারা ঘটে? বোথ থাকলে আমরা জানি এন্ড লাগে, বোথের পরে এন্ড আছে, ঠিক আছে। বোথের পরে যেই পার্সোনালিজ থাকবে এন্ডের পরে সেম পার্সোনালিজ থাকবে। বাই বোথ ভাইরাল, বোথের পরে অ্যাডজেক্টিভ, এন্ডের পরে অ্যাডজেক্টিভ আছে। ব্যাকটেরিয়াল এলিমেন্টস, ঠিক আছে, দ্যাট, এই দ্যাটটা এখানে রিলেট প্রোনাউন, তাহলে দ্যাট দ্বারা কারা বোঝাচ্ছে? এলিমেন্টস কে বোঝাচ্ছে। তাহলে দ্যাটের পর যদি কোনো ভার্ব থাকে নিশ্চয় থাকবে, ওই ভার্বটা কিন্তু এলিমেন্টস এর মতো করে বসতে হবে। তাহলে দেখেন ভাই, দ্যাট বলতে এলিমেন্টস কে বোঝাচ্ছে, এলিমেন্টসটা প্লুরাল, দ্যাটের পরে ভার্বটা হবে কি? প্লুরাল। আমরা জানি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস না হলে হয় প্লুরাল, ফলে মেক্স না হয়ে এখানে মেক থাকলেই উত্তরটা ঠিক থাকতো, ফলে একটা ভুল পাইছি। মেক লাগবে ভাই, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সাবজেক্টের সাথে অ্যাডজেস যুক্ত হলে হয় প্লুরাল, মানে নাউনের সাথে অ্যাডজেস যুক্ত হলে প্লুরাল, ভার্বের সাথে অ্যাডজেস না যুক্ত হলে হয় প্লুরাল। ফলে দ্যাট যেহেতু এলিমেন্টস কে বোঝাচ্ছে, এলিমেন্টসটা যেহেতু প্লুরাল, ফলে ভার্বটা প্লুরাল লাগবে, ভার্বের সাথে অ্যাডজেস লিখতে পারবো না, ফলে একটা ভুল। ট্রিটমেন্ট অফ ডোজ, ভাই ডোজ একটা প্লুরাল ওয়ার্ড বলেছিলাম, ডোজ একটা প্লুরাল ওয়ার্ড, তারপরে নাউনটা প্লুরাল হবে। ডোজ ইনফেকশন না হয় ইনফেকশনস হইলে ভালো হইতো, ফলে 2টা ভুল পাইছি। উত্তর হবে আমাদের 2টা ভুল, বি নাম্বারটা। ভাই বুঝছেন কিনা? আমি একদমই বলছি আপনারা বোঝানোর জন্য, আশা করছি ক্লিয়ার। দেন 40-41, এটা গ্রামাটিক্যাল কোশ্চেন না বললেও চলে, এটা ভাই অর্থ বুঝলে আপনি পারবেন। 2টাই ডিউর কোশ্চেন। বলছে ইটস পার্টলি ফিনিশড, এটা আংশিকভাবে শেষ। আংশিকভাবে যেহেতু শেষ, তার মানে কিছু বাকি আছে, তাহলে ইটস পার্টলি ফিনিশড আংশিক শেষ, দ্যার ইজ সামথিং লিফট কিছু বাকি আছে। এটার উল্টাটা 41, ইটস ফুলি ফিনিশ সবকিছু শেষ, তার মানে কিছু বাকি নেই, তাহলে দ্যার ইজ নাথিং লেফট কিছুই বাকি নেই।
তাহলে দেখেন ভাই 40-41 হলো অর্থের উপর বেস করে কোশ্চেন। ক্লিয়ার ভাই? ক্লিয়ার হয়েছেন আপনারা? আশা করছি ইয়াস, আশা করছি আপনারা এগুলো ক্লিয়ার হয়ে গেছেন, তাই না ভাই? ভাই এতক্ষণ পর্যন্ত যা বলছে ক্লিয়ার? 39-40-41 ক্লিয়ার আপনারা? একটু ছোট্ট করে আমরা জানান আপনারা ক্লিয়ার কিনা ভাই। ইফ ইউ আর ক্লিয়ার কুড ইউ প্লিজ একটু থামস আপ দেন, একটু হাই হ্যালো লিখতেও পারেন আপনারা যদি কেউ পারেন। জেনারেল যদি কেউ থাকেন আপনি একটু কমেন্টে লিখলে আমার কাছে ভালো লাগে। কমেন্ট আপনার মানে এই থামস আপ, একটা লাইক, লাভ রিয়েক্ট আমার জন্য পজিটিভ, আমি বুঝি, বাট স্টিল যদি কেউ সম্ভব হয় একটু লিখেন হাই হ্যালো। আমি কেমনে বুঝবো ভাই আপনি ঘুমায় ঘুমায় দিতেছেন নাকি? একটু দিয়েন মাঝে মাঝে। আসেন ভাই নতুন করে 42-43-44 একই মুডের কোশ্চেন পারবেন। দ্য টিচার টোল্ড ড্যাশ টু লিভ, কি লিখবেন ভাই? টোল্ড একটা ভার্ব, তারপর আপনি অবজেক্টিভ লিখবেন প্রোনাউনের, ফলে আপনি টোল্ড হি অ্যান্ড মি হয় না, হি সাবজেক্টিভ মি অবজেক্টিভ, হিম অ্যান্ড মি হইতে পারে, উত্তর ওটাই হবে। হ্যাঁ উত্তর নিশ্চয় ওটাই। দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি, আমরা জানি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে ভার্বের পরে, তাই না? ভার্বের পরে যেহেতু অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, দুইটা আছে, দুইটাই অবজেক্টিভ ফর্ম হইতে হবে। থ্যাংক ইউ যারা যারা আমাকে লিখেছেন। তাহলে উত্তর হবে দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ, টিচার আমারে এবং তারে ত্যাগ করতে বলছে, মানে চলে যেতে বলছে। ইজ দ্যাট মাই কি অর ইজ ইট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই। 43-44 ভেজালে পড়তে পারেন আপনি। ইজ দ্যাট মাই কি, রেখে আমার চাবি নাকি তোমার, নাকি তোমার? এখন তোমার চাবি কথার দরকার নাই তো আমার বলা, কারণ চাবি একবার আসছে না, আবার চাবি না বলে আমরা কি বলতে পারি? ইউরস, পজিটিভ প্রোনাউনটা খেয়াল আছে তো আপনাদের? তাহলে ইউর কি, ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইউর কি? ইউর কি বলবো না আমরা, ইউরস বলে দিব। কোথায় ইউরস আছে দেখেন ভাই, শুধু ইউর বলা যাবে না, দা ইউরস বলা যাবে না, শুধু অ্যাপোস্ট্রফি অ্যাজ দ্য ইউরস না, শুধু ইউরস, অ্যাপোস্ট্রফি ছাড়া ইউরস। তাহলে ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইউর কি, ইউর কি না বলে আমরা বললাম কি ইউরস। দেন একই কথা প্রায়, আওয়ার লাইব্রেরি, আমাদের লাইব্রেরি, ইজ মাচ মোর স্পেশাস, অনেক বেশি প্রশস্ত, দেন তাদেরটা বা তারটা। তাহলে আমাদের লাইব্রেরি তাদেরটা সে বেশি স্পেশাস, কি বলবো? বাক্যটা হবে আওয়ার লাইব্রেরি ইজ মাচ মোর স্পেশাস দেন দেয়ার লাইব্রেরি। দেয়ার লাইব্রেরি দরকার নাই ভাই, লাইব্রেরি একবার লিখছি না, এবার দ্যাটস মাইরে দেয়, দ্যাটস অ্যাপোস্ট্রফি ছাড়া দ্যাটস। উত্তর কোথায় আছে? দ্যাটস আছে নাকি? দ্যাটস তো নাই, তাহলে হার্টস লিখবো, হার্টস। হার্টস মানে তার, আমাদের লাইব্রেরিটা তার লাইব্রেরির চেয়ে বড়। তাহলে আওয়ার লাইব্রেরি ইজ মাচ মোর স্পেশাস দেন হার লাইব্রেরি, হার লাইব্রেরিটা কি লিখলাম ভাই? হার্টস। হার্টস মানে কি? তার লাইব্রেরি। আশা করি আপনারা ক্লিয়ার। আমি দেখছি আমার আমার নেটের ইস্যু, আমার নেটের ইস্যু নাকি? আমি তো দেখছি আমার নেটের ইস্যু ঠিক আছে ভাই। রুমঝুম, আমার নেটের ইস্যু ঠিক আছে ভাই। ক্লিয়ার ভাইয়া? এখানে উত্তরগুলো একটু পড়ি। দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ, ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইউরস, আওয়ার লাইব্রেরি ইজ মাচ মোর স্পেশাস দেন হার্টস। হার্টস মানে কি? হার লাইব্রেরি। ওকে ভাই, দেন আমরা 45-70 করি। 47 আসো। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, বিলং ভার্বটা খুব ভালো করে পড়ো ভাই, সবাই পড়েন। বিলং, বিলং ভার্বটাকে, ভার্বটার অর্থ হলো কেউ কোনো কিছু মালিক। তাহলে বিলং ভার্বটা কখনো প্যাসিভ সেন্টেন্স লিখে জানা, বিশেষ পরীক্ষা আসে কারেকশন আকারে। বিলং ভার্বের পর প্রিপোজিশন টু লিখতে হয়। তাহলে দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, প্রথম খেলার অর্ধেক আমাদের অধীনে ছিল। দ্য সেকেন্ড হাফ বিলং টু দেম, দেম আছে নাকি? এই যে দেম, টু দেম, এই যে টু আজ, টুর পরে প্রনাউন অবজেক্টিভ ফর্ম, এখানেও তাদের অবজেক্টিভ ফর্ম টুর পরে। মানে 90 মিনিটের ফুটবল খেলা ধরেন, অর্ধেক আসলে আমাদের কন্ট্রোলে, বাকি অর্ধেক তাদের কন্ট্রোলে। তাহলে টু আজ এন্ড টু দেম, উত্তর হবে এ। 46 সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল। দেখেন এগেইন প্রশ্ন পারবেন, এটা এই ইউনিটে আসা কোশ্চেন। সালমা কুড নট টেল, সালমা বলতে পারে না হুজ বুকস, কার বই, কার বই স্যার এখানে মিলবে না ভাই। তাহলে কার বই? হুজ। সালমা কুড নট টেল, সালমা বলতে পারে না হুজ বুকস, কার বইগুলো ওয়ার লেফট অন দ্য টেবিল, টেবিলে পড়া ছিল। দেন নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর, কেউ নিশ্চিত না। হোয়াট কজেস বুমস এন্ড ডিপ্রেশনস ইন ফ্রি ইকোনমিজ। দেখেন হোয়াট মানে যা, আমি বলেছিলাম হোয়াট অর্থ কি? যা, যা। আপনি এখানে বাক্যের অর্থ পড়তে গেলে যা ছাড়া কোনো শব্দ নিতে পারবেন না। তাহলে নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর, কেউ নিশ্চিত করে বলতে পারে না, কেউ নিশ্চিত না। হোয়াট কজেস, যা ঘটায়। বুমস মানে ঊর্ধ্বগতি, এন্ড ডিপ্রেশন মানে নিম্নগতি, ইন ফ্রি ইকোনমিজ মানে মুক্তবাজার অর্থনীতিতে কোন জিনিসটা বা যা ঘটায় ঊর্ধ্বগতি অথবা নিম্নমুখী, এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। ভাই ক্লিয়ার? উত্তরগুলো আপনার মনে হয় ক্লিয়ার? তাহলে উত্তর হবে ভাই দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ বিলং টু দেম। সালমা কুড নট টেল হুজ বুকস ওয়ার লেফট অন দ্য টেবল, নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর, হোয়াট কজেস বুমস এন্ড ডিপ্রেশনস ইন ফ্রি ইকোনমিজ। ভাই আমি কি আছি আপনাদের সাথে? আপনারা কি আমার সাথে আছেন? একটু থামস আপ দিয়েন প্লিজ। আমরা ক্লাসের অলমোস্ট শেষ প্রান্তে। 48 এটা ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন। দেখেন
কি লেখা আছে? উই ওয়ান্ট দ্য টিচার টু বি হিম। উত্তর এখানেই ভাই, টু বি হিম মানে এখানে আন্ডারলাইন করে দিয়েছে। এই ফরম্যাটে মানে এতটুকু অংশে কোন পয়েন্টটা ঠিক? আমরা জানি ভাই বি একটা বি, আমরা জানি বি বিভার যেগুলো আছে, বি নিজে একটা বিভার, বি এম ইজ আর ওয়াজ আর এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। কি বসে ভাই? সাবজেক্টিভ ফর্ম। তাহলে উই ওয়ান্ট দ্য টিচার টু বি হিম হয় না টু বি হি হবে? উত্তর হবে বি নাম্বার, শেষ। টু বি হি, বি ভার্বের পর প্রোনাউন কোন ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম। এন্ড দেন দা ডগ এইট ড্যাশ মিল, ডগে খাইছে তার নিজের মিল খাইছে। তাহলে ডগ তার কুকুর, মানে হার না হিজও না, আমরা কি বলবো? ইট ইজ বলবো নাকি ইটস বলবো? আমি আপনাদের পড়াইছি কুকুরের নিজের খানা নিজে খাইছে। কুকুরের কিন্তু আমরা ইটস আকারে কাউন্ট করি, ইট আকারে কাউন্ট করি, তাই না? তাহলে উত্তর লিখবেন আপনি কি 48 আপনি লিখবেন বি নাম্বারটা, উই ওয়ান্ট দ্য টিচার টু বি হি। আর এখানে দ্য ডগ এইট ইটস মিল, দ্য ডগ এইট ইটস মিল। ভাই আপনারা ক্লিয়ার কি ভাই? ও একটু কম দেখা যায় সম্ভবত এই কোশ্চেনটা, তাই না? মোটামুটি কোশ্চেন বোঝা যায়, কোশ্চেন না বোঝা যায়, অপশন বোঝা যায় না, বোঝা যায়। ভাই ক্লিয়ার কিনা আপনারা? একটু থামস আপ দিয়েন, থ্যাংক ইউ। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন আমি আপনাদের বলেছিলাম ভাই রিফ্লেক্সিভ ফর্ম। আমি কিছু ভার্বের কথা বলেছিলাম না, অ্যাভেল, প্রাইড, প্রেজেন্স, প্লিউম, এদের পরে অবশ্যই রিফ্লেক্সিভ লিখতে হয়। এটা মুখস্থের মতো রাখেন, এদের পরে রিফ্লেক্সিভ লিখতে হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন লিখতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনটা এই ওয়ার্ডগুলোর মানে সাবজেক্ট অনুযায়ী আমরা লিখি, তাই না? তাহলে দেখেন ভাই হি অ্যাভেল, হি আছে এবং অ্যাভেল আছে। অ্যাভেল মানে কোনো সুযোগ গ্রহণ করা। তাহলে অ্যাভেল ভার্বটার পরে অবশ্যই আপনি একটা রিফ্লেক্সিভ ফর্ম লিখতে হবে বেসড অন ইটস সাবজেক্ট। তাহলে হির সাথে আপনি অ্যাভেল আছে, তাহলে আপনি হিমসেলফ খুঁজতে হবে। দেখেন তো, হি অ্যাভেল দ্য অপরচুনিটি টু গো টু ইংল্যান্ড, অ্যাভেল দ্য অপরচুনিটি টু গো টু, হি অ্যাভেল, এই যে উত্তর নিশ্চয়ই সি নাম্বার, উত্তর নিশ্চয়ই সি। হি অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি টু গো টু ইংল্যান্ড, মানে শেষ ইংল্যান্ডে যাওয়ার সুযোগটা গ্রহণ করেছিল। হি অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি টু গো টু ইংল্যান্ড। সেন্টেন্সে রিডিং করেন ভাই, এটা হয়তো পড়ছেন এখন প্রোনাউন আকারে, আপনি এটারে প্রিপোজিশন আকারে পাইতে পারেন। প্রিপোজিশন আকারে হয়তো দিবি হি অ্যাভেল হিমসেলফ ড্যাশ দ্য অপরচুনিটি টু গো টু ইংল্যান্ড, আপনি এখানে অফ লিখবেন। হি অ্যাভেল হিমসেলফ অফ the opportunity, he availed himself of the opportunity to go to England. And this is the end of your class. ক্লাস করে ভাই উপকার হয়েছে কিনা আপনাদের জানান তো ভাই। আমি চেষ্টা করেছি ঝোড় ঝাপটা সত্ত্বেও আপনাদের ক্লাসটা নেওয়ার, আমি আমার ফুল এনার্জি দিয়ে ক্লাসটা নিয়েছি। আপনারা কি উপকার পেয়েছেন? আমি নিশ্চিত আপনি উপকার পেয়েছেন, যদি আপনি আগে থেকে এই কোশ্চেনগুলো একটু দেখে এসে থাকেন। The man who is reading comic book is my brother. Absolutely right. রিফাত লিখেছে the man who is reading comic book is my brother. Correct. যে মানুষটা কমিক বুক পড়তেছে আমার ভাই, বাক্যটা অবশ্যই কারেক্ট। জি, থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। I am done with this class, but still if you have any confusion regarding your English preparation, I am just a text away.